নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূসের দ্বৈরথ নিয়ে আমি এর আগে একাধিক ভিডিও বানিয়েছি। আমি কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি এবং কিছু বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরে বুঝিয়েছি এর পিছনে কিন্তু ইন্টারনাল পলিটিক্স অত্যন্ত গভীরভাবে কাজ করছে। তবে কালকে বাংলাদেশে যে ঘটনা ঘটলো তাতে কিন্তু পরিষ্কারভাবে বলা চলে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূস নিজেদের মতো করে নিজেরা ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন। প্রথমত, এই সেনাপ্রধানই কিন্তু মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিলেন। ক্ষমতায় বসানোর সময় তিনি রাজনৈতিক বহু দলের সঙ্গে একটি মিটিং করেন এবং তিনি ঠিক করেন প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনূসকেই বাংলাদেশের মসনদে বসানো হবে। অর্থাৎ প্রথম থেকেই এই সেনাপ্রধান চেয়েছে রাজনৈতিক দলগুলোকে সঙ্গ নিয়ে বা এই রাজনৈতিক দলগুলোকে সঙ্গ দিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে। কিন্তু মোহাম্মদ ইউনূস যখন দায়িত্বে আসেন তখন একের পর এক রাজনৈতিক দল কিন্তু তার পাশ থেকে সরে যেতে শুরু করে। এমনকি মোহাম্মদ ইউনূসের এই উপদেষ্টারা একাধিক রাজনৈতিক দলগুলোকে ব্যান করারও কিন্তু দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ফলে একাধিক কারণে সেনাপ্রধান কিন্তু মোহাম্মদ ইউনূসের উপর ক্ষিপ্ত ছিলেন। শুধু তাই নয়, আইন প্রশাসনের পুরো ক্ষমতার দায়ভার কিন্তু সেনাপ্রধানের হাতে উঠে যায়। কিন্তু এরপরেই বাংলাদেশে যেরকম অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয় তার সম্পূর্ণ দায় কিন্তু সেনাপ্রধানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধান চেষ্টা করেছিলেন যেন নির্বাচনটা তাড়াতাড়ি করা হয়, নির্বাচনটা করলে নতুন দল ক্ষমতায় আসবে, অন্তত এই আইন শৃঙ্খলা প্রশাসন এবং সরকারের একাধিক কাজকর্ম থেকে তারা মুক্তি পাবেন। কারণ যদি তারা ক্ষমতায় দিনের পর দিন এই ইউনূস সরকারকে রাখেন তাহলে কিন্তু এই সরকারের ব্যর্থতা বকলমে সেনাবাহিনীর ব্যর্থতা হিসাবেই আন্তর্জাতিক মহল চিহ্নিত করবে। এই হলো নেপথ্যে কাহিনী। কিন্তু কালকে এমন কি হলো? কালকে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে বাংলাদেশে এক ছাত্র আন্দোলনের সূচনা হচ্ছে এরকম কিছু কথাবার্তা আমি বলেছিলাম। কারণ বাংলাদেশের দুই কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিটি কলেজের মধ্যে এক দ্বৈরথ, নজিরবিহীন দ্বৈরথে কিছু কথা সামনে আসে। সেখানে ছাত্ররা পরিষ্কার দাবি করেছিলেন তারা ইউনূস সরকারের সমর্থক, আর এই সরকারের সমর্থকদের উপর কার্যত অত্যাচার চালিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এ দাবি আমাদের দাবি ছিল না, এই দাবি খোদ ছাত্রদের দাবি ছিল। এমনকি ছাত্ররা যে 9 দফা দাবি নিয়ে একটি প্রেস কনফারেন্স করেছিলেন সেখানে তারা এই দাবি তুলেছিলেন যে সকল সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ তাদের উপর অত্যাচার করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা যে এই ইউনূসপন্থী বা সরকারের পন্থী সমর্থকদের উপর অত্যাচার করছে, নিপীড়ন করছে, সেই অভিযোগ কিন্তু সরকারি মহল থেকে উঠতে শুরু করে। ফলে এই পুরো বিষয়টা অত্যন্ত গভীরে গিয়ে পৌঁছে যায় কাল যখন বাংলাদেশের অটো শ্রমিকরা যারা টোটো চালান তারা সেনাবাহিনীর উপর ফের একবার ক্ষিপ্ত হলেন। প্রথমত দায় সেনাবাহিনীর কি সেনাবাহিনী নয় সেই নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা সামলানোর কাজ বর্তমানে ইউনূস সরকার অত্যন্ত সুকৌশলে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন, যেন তিনি দিনের শেষে বলতে পারেন আমরা আইনের সংস্কার করার জন্য তো সেনাবাহিনীর উপর ভরসা করেছিলাম, কিন্তু সেনাবাহিনী যদি বারংবার করে ব্যর্থ হয় তাহলে আমাদের কি করার থাকবে। আপনারা যদি ক্রোনোলজি দেখেন তাহলে দেখবেন সনাতনীদের উপর যে অত্যাচারের ঘটনা হয়েছে সেখানে সেনাবাহিনীর নাম জড়িয়ে গেছে, যেখানে পার্বত্য অঞ্চল বা চাকমা সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে সেখানে সেনাবাহিনীর নাম জড়িয়ে গেছে, বস্ত্রশিল্পীদের উপর অত্যাচার যে হয়েছে সেখানে সেনাবাহিনীর নাম জড়িয়ে গেছে, সেন্ট মার্টিন দ্বীপে যে অবরোধ হয়েছে সেখানে সেনা প্রধান যাওয়ার পরে এই অবরোধ হয়েছে বলে সেনাবাহিনীর নাম জড়িয়ে গেছে, এবং কালকে ছাত্র আন্দোলনের কে কার্যত নিপীড়ন করার যে অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে উঠেছে আমার মনে হয় আপনারা সহজেই বুঝতে পারছেন এই আইন শৃঙ্খলার ব্যর্থতার দায় যেটা সরকারের উপরে যাওয়ার কথা ছিল তা কিন্তু সম্পূর্ণরূপে সেনাবাহিনীর উপরে পড়ে গেছে। এবং কালকে অটোকে কেন্দ্র করে কার্যত বাংলাদেশের যে উত্তাল ছবি আন্তর্জাতিক মহল দেখলো ঠিক সেখানে সরাসরি সেনাবাহিনীর সঙ্গে বর্তমান সরকারের যে দ্বৈরথ তা কিন্তু প্রতিষ্ঠা হয়। তাহলে আমরা সবাই এখানে আসি, আপনারা গাড়ি ছেড়ে দেন, আপনারা আমাদের উপর দিয়ে গাড়ি ছেড়ে দেন, আমরা কিচ্ছু বলবো না, আমাদের কোনো দাবি মানতে হবে না। আমাদেরকে মেরে এই রক্ত দিয়ে এই রাস্তাটাকে লাল করে পরে আমাদের এই গাড়িগুলো সবগুলো ছেড়ে আমাদের কোনো দাবি আপনাদের মানতে হবে না, আপনাদের কোনো কষ্ট করতে হবে না, আমাদের নিজেরাই শহীদ হয়ে যাবো, মরে যাবো, আপনাদের কোনো কিচ্ছু করতে হবে না, দেশেরও কোনো ক্ষতি হবে না। আপনারা এমন করে গাড়িগুলো সব ছেড়ে দিতে পারেন, আপনাদের কোনো কষ্ট হবে না। তাছাড়া আমাদেরকে যদি বাঁচায় রাখতে চান তাহলে আপনারা আমাদেরকে এইভাবে রাস্তায় রেখে যেভাবে সকাল থেকে 6টা থেকে চলে আসছে ঠিক সেইভাবে আপনারা যদি এক না করে সুন্দর মতো ঠান্ডা মতো আমাদের কাছে যদি আইসা বলতেন বা আমাদের এখানে সিনিয়ররা আছে, মালিক ম্যানেজাররা আছে, মহাজনরা আছে, ওনাদের সাথে যদি কথা বলতেন তাহলে কিন্তু অবশ্যই এগুলো হতে চায়।
এবার একটা দেশের সেনাবাহিনীর কাজ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু নয়। একটা দেশের সেনাবাহিনীর অনেক কাজ থাকে, প্রধানত সুরক্ষা এবং দেশের সবচেয়ে বড় সিকিউরিটি কনসার্ন বিষয়গুলো দেখার কাজ কিন্তু সেনা প্রধানের। কিন্তু এই সেনা প্রধান একটু আগ বাড়িয়ে খেলতে গিয়ে প্রথমেই কিছু ভুল করে বসেছেন। তিনি বোঝেননি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে পার্থক্যটা। রাজনৈতিক ব্যক্তিত্বরা যেভাবে একটা সরকার বা প্রশাসন চালান, ঠিক সেরকম ভাবে ইউনেসের থেকে যদি আপনি আশা করেন তাহলে কিন্তু ভুল করবেন। বিভিন্ন রাজনৈতিক দল এই ইউনেসকে সমর্থন করলেও তারা এখন বুঝতে পেরেছেন এই ইউনেসের দ্বারা আদতে কিছুই হবে না। ফলে সেনা প্রধান গেছেন বিপাকে পড়ে। তারা রাজনৈতিক দলগুলোকে আর পাশে পাচ্ছেন না, উল্টে মোহাম্মদ ইউনেসকেও তারা আর চাইছেন না। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু সেনাপ্রধান নিজের মতো করে একটি প্ল্যান করার চেষ্টা করে যাচ্ছেন। তিনি সেন্ট মার্টিনসে গেলেন, সেন্ট মার্টিনসের মানুষদের আশ্বাস দিলেন, তারপরেই দেখা গেল সেন্ট মার্টিনসের মানুষ কার্যত পথ অবরোধ করলেন। একের পর এক প্রতিশ্রুতি যখন ভঙ্গ হচ্ছে, তখন সেনাপ্রধান চাইলেন দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যেন আর 2 মাস তাদের হাতে থাকে। বর্তমান সরকার ভাবলো হাফ ছেড়ে বাঁচা গেছে। তারা ম্যাজিস্ট্রেট পদে সেনাবাহিনীর বিভিন্ন কর্তাদের বসিয়ে দিলেন, অর্থাৎ বিচার ব্যবস্থার যে দায় বা বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া তাও কিন্তু বকলমে সেনাবাহিনীর হাতে চলে গেল। ফলে সব মিলিয়ে যদি এই আইন শৃঙ্খলা প্রশাসন আজ থেকে 2 মাস পরে সম্পূর্ণভাবে কোলাপস করে ব্যর্থ হয়, তাহলে আপনি লিখে রাখুন এই বর্তমান সরকারের উপদেষ্টা বা সরকারি একাধিক সমন্বয়করা কিন্তু বলবেন আমরা সেনাবাহিনীর উপর দায়িত্ব দিয়েছিলাম, সেনাবাহিনী ব্যর্থ হয়েছে, এবং সেনাবাহিনী ব্যর্থ হয়েছে বলেই বাংলাদেশের যে সম্মান তা কিন্তু আন্তর্জাতিক স্তরে ভুলণ্ঠিত হয়েছে। এই দিন কিন্তু দূরে নয়। এবার মোহাম্মদ ইউনুস কি চাইছেন দেখুন, এখানে অঙ্কটা বোঝার চেষ্টা করুন। 1 নম্বর যে অঙ্ক, যে ব্যর্থতার দায় সেনাপ্রধানের উপর চাপাবেন, এই পরিকল্পনা কিন্তু রেডি হতে শুরু করেছে। কারণ সমস্ত ইস্যুতেই সেনাপ্রধান নিজে প্রথমে ঢুকতে গিয়ে আজকে তার উপরে এমন কিছু দায়িত্ব এসে পড়েছে যা তার কর্মপদ্ধতির সঙ্গেই যায় না, যা তার কাজই নয়। কালকে অটো শ্রমিকরা বা টোটো শ্রমিকরা যেভাবে সেনাবাহিনী সদস্যদের রীতিমতো গালিগালাজ করলেন, তা তো একটা দেশের সেনাবাহিনী ডিজার্ভ করে না। একটা সেনাবাহিনী বা সেনাবাহিনী সদস্য হলো সম্মানের জায়গা থেকে তাদেরকে দেখে মানুষ, কারণ এরা কিন্তু দেশকে সুরক্ষা দেয়, রক্ষা করে। কিন্তু টোটোওয়ালা কিংবা ছাত্র আন্দোলনের নেতারা যে যা পাচ্ছে সেনাবাহিনীকে রীতিমতো গালিগালাজ করে চলে যাচ্ছে। যে অটো যদি নাই চলতে দিত তাহলে অটো কেন নামাইলো দেশে? আমরা কি আর অটো যদি বিলে আমাদের কি করে অটোওয়ালা আজকে বিল দেয়, তাহলে সরকার কারখানা আজকে 3 দিন যাবত গাড়ি বন্ধ করছে, তাহলে আমাদের চলাই বাদ নাই, আমরা কি করে খাবো? এই সরকার কি সন্ত্রাসী? আর মোহাম্মদ ইউনুস সব বুঝেই হয়তো সেনা প্রধানকে কার্যত ঢাল করে নিজের মসনদটা বাঁচাতে চাইছেন। মোহাম্মদ ইউনুস কালকে কি করলেন? মোহাম্মদ ইউনুস একটি রাজনৈতিক সভায় গেলেন। সেই রাজনৈতিক সভায় উপস্থিত ছিলেন খালেদা জিয়া, বিএনপি চিফ খালেদা জিয়া। চিফ বলাটা হয়তো ভুল, অফিসিয়ালি তিনি চিফ নন, কিন্তু তিনি সর্বময় কর্ত্রী খালেদা জিয়া। এবার বিএনপির সাথে বর্তমানে ইউনুসের সম্পর্কটা বুঝুন। বিএনপি হলো এমন এক রাজনৈতিক দল যারা এই সব কিছুকে ছাপিয়ে এখন নির্বাচন চাইছেন। অর্থাৎ তারা বুঝেছেন আওয়ামী লীগের অবর্তমানে এখন যদি নির্বাচন হয় বিএনপি হয়তো সরকার গড়তে পারে। তাই তারা সবার প্রথমে ভারতের সঙ্গে একটি মিটিং করলেন। ভারতের সঙ্গে মিটিং করার পরই তারা মোহাম্মদ ইউনুস বিরোধী একটা পদক্ষেপ নিতে শুরু করলেন। তারা মোহাম্মদ ইউনুস সমন্বয়ক উপদেষ্টাদের একের পর এক পদক্ষেপের বিরোধিতা করলেন। তারা কিন্তু যে কথাগুলো বলেছেন একদম রাজনৈতিক দল হিসাবে টেকনিক্যালি সঠিক কথা বলেছেন বলেই আমার মনে হয়। তারা কিন্তু বলেছেন রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়ার থেকেও এখন দেশে অনেক বড় ইস্যু আছে। তারা বলেছেন দেশে সংস্কার প্রয়োজন, কিন্তু তার আগে নির্বাচনের ব্লু প্রিন্ট রেডি করতে হবে। তারা সরকারের কাজের প্রকাশ্যে সমালোচনা করেছেন। তারা এই সকল সমন্বয়ক উপদেষ্টাদের সরাসরি ছাত্র আন্দোলনের নেতা, ছাত্র নেতা, যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চালানোর ক্ষমতা নেই, তারা দেশ চালাচ্ছে, এ ধরনের কথাবার্তা বলে কটাক্ষ করেছেন। অর্থাৎ বিএনপি ছাড়া বর্তমানে মোহাম্মদ ইউনুসের যে চলা সম্ভব নয়, তা কিন্তু মোহাম্মদ ইউনুসকে বুঝিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক সুকৌশলে। এবং মোহাম্মদ ইউনুস হয়তো বুঝতে পেরেছেন যদি এই বিএনপি বা হাসিনা বিরোধী দলগুলো না থাকতো, তাহলে বাংলাদেশের তো এই ছাত্র আন্দোলনটাই থাকতো না, তাহলে তো বাংলাদেশের এই হাসিনা বিরোধী মুভমেন্ট বা হাসিনাকে সরাও এই দাবিটাই থাকতো না। কিন্তু মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসে বিএনপির মতো শক্তিশালী দলগুলোকে একটু একঘরে করার চেষ্টা করেছিলেন। তিনি দেশের সর্বসেরবা হওয়ার চেষ্টায় এই রাজনৈতিক দলগুলোকে যখনই
অচ্ছুত করতে শুরু করলেন, ঠিক তখনই কিন্তু রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে জোট বাঁধতে শুরু হলো। ফলে মোহাম্মদ ইউনূসের চাপের কারণ ঠিক ছিল দুটো। এক, সেনাপ্রধানের এই পারস্পরিক বিরোধী মন্তব্য, সেনাপ্রধানের পারস্পরিক বিরোধী স্ট্যান্ড, সেনাপ্রধানের সঙ্গে মন জুগিয়ে না চলতে পারা এবং কার্যত সেনাপ্রধানের উপর ব্যর্থতা দায়টা ঠেলে দেওয়া। দ্বিতীয় হলো রাজনৈতিক দলগুলো থেকে ক্রমাগত দূরে সরে যাওয়া। রাজনৈতিক দল যদি বাংলাদেশের ক্ষমতায় মোহাম্মদ ইউনূসকে না বসাতো, তাহলে মোহাম্মদ ইউনূস কিন্তু আজকে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মানচিত্রে থাকতেন বলে আমার কিন্তু মনে হয় না। ফলে রাজনৈতিক দলগুলোকে কাছে পাওয়ার জন্য কালকে তিনি খালেদা জিয়ার মঞ্চে উপস্থিত হলেন। ভাবুন, যে উপদেষ্টা বা সমন্বয়করা বিএনপি তীব্র বিরোধিতা করে গেল শেষ 2 মাস, যারা রাষ্ট্রপতি অপসারণ নিয়ে বাজে কথা বিএনপিকে বলল, যারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা নিয়ে বিএনপি সমালোচনা করলো, যারা আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে বিএনপির নামে খারাপ কথা বললো, সেই সরকারের উপদেষ্টা খালেদা জিয়ার সঙ্গে মঞ্চ শেয়ার করছেন। এর থেকে বড় রাজনৈতিক চাল বা দূরদর্শিতা বা অভিসন্ধি ষড়যন্ত্র আর কি হতে পারে আমি সত্যিই জানি না। অর্থাৎ মোহাম্মদ ইউনূস বুঝলেন, বিএনপি এবং রাজনৈতিক দলগুলো যদি আর সঙ্গে থাকে, তাহলে তিনি বাংলাদেশের মসনদে আর কিছুদিন থেকে যেতে পারবেন। অর্থাৎ সেনা প্রধানের বিরোধী জোট হিসাবে শক্তিশালী আরো এক মহাজোট গঠন করার দিকে এগিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। মনে রাখতে হবে, এই মোহাম্মদ ইউনূস ঠিক 2 দিন আগে একটি ইন্টারভিউ দিয়েছিলেন ভারতীয় মিডিয়ায়। তিনি তখন বলেছিলেন, রাজনৈতিক দলগুলো যেটা চাইবে সেটাই আমরা করব। আমরা তো রাজনীতি করতে আসিনি, আমরা শুধু অন্তর্বর্তীকালীন সরকারে আছি, কিন্তু আলটিমেটলি রাজনৈতিক দলগুলোর কথা শুনেই আমাদের সরকার চলবে। দেখুন, আজ থেকে 2 দিন আগে দেওয়া এই ইন্টারভিউ, কিন্তু শেষ 2 মাসে মোহাম্মদ ইউনূস কিন্তু বুঝিয়ে দিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলফলকে মানেন না। তিনি যেটা মানেন ঠিক সেটাই করেন, সেটা বাংলাদেশের লাভ হোক কিংবা ক্ষতি হোক, বাংলাদেশের বিদেশ নীতি উচ্ছন্নে যাক কিংবা না যাক। অর্থাৎ এই স্বৈরাচারী মনোভাবে মোহাম্মদ ইউনূস কিন্তু ক্ষমতা চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে কালকে দেখা গেল তিনি বিএনপির সভায় গিয়ে হাজির হলেন। কারণ একটাই, কারণ সেনাপ্রধান যেভাবে তার তীব্র বিরোধিতা করতে শুরু করেছেন, যেভাবে সেনাবাহিনী তার বিপক্ষে চালিত হতে শুরু করেছে, এবং সর্বোপরি সেনাপ্রধানের সাথে রাজনৈতিক দলগুলোর যে ভালো সম্পর্ক, তার বিরুদ্ধে মোহাম্মদ ইউনূসকে যদি লড়তে হয়, তাহলে ফের একবার ঘরের ছেলে এই ইমেজ কিন্তু ফিরিয়ে আনতে হবে মোহাম্মদ ইউনূসকে। আর সেখানেই কিন্তু বাংলাদেশের সব থেকে বড় পলিটিক্যাল সিনারিওটা নতুন করে শুরু হলো ঠিক কালকে। বাংলাদেশে আরো এক উপদেষ্টা একটা ভুল করে কথাবার্তা বলে ফেলেছেন। তিনি বলে ফেলেছেন 2026-এর আগে নির্বাচন করা সম্ভব নয়। অথচ এই মোহাম্মদ ইউনূস বলেছেন আমরা যত দ্রুত গতিতে সম্ভব নির্বাচন করব। আর বিএনপি বলেছেন কতদিন আর সংস্কার করার জন্য নেবেন, 6-7 মাসের মধ্যে নির্বাচনটা করুন, ঘরের ছেলে ঘরে ফিরে যান। ফলে এই উপদেষ্টা কালকে আবার বলেছে 2026-এ আমাদের নির্বাচন হবে। অর্থাৎ 2024 থেকে 2026 এই 3 বছর ক্ষমতা দখল করার যে লোভ, যে লালসা, তা কিন্তু মোহাম্মদ ইউনূস ছাড়তে পারছেন না। অথচ সেনাপ্রধান যমুনায় গিয়ে পরিষ্কার হুমকি দিয়ে বলে এসছেন, ভাই অনেক হয়েছে, নির্বাচন করো, বাংলাদেশকে স্বাধীন করেছো, আর প্লিজ স্বাধীনতার লড়াই তোমরা চালিও না, আর উচ্ছন্নে পাঠিও না বাংলাদেশকে। অর্থাৎ এই রাজনৈতিক চাল যদি আপনারা বিশ্লেষণটা বোঝেন, তাহলে বুঝতে পারবেন এই মোহাম্মদ ইউনূসের কালকে ওই বিএনপি সবাই যাওয়া এবং সেনাপ্রধানের এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে কিন্তু বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সকে এক গভীর যদি বলে ব্লাস্টের দিকে নিয়ে যাচ্ছে আগামী অল্প দিনের মধ্যেই, তা আপনারা বুঝতে পারবেন। আরো একটা জিনিস কালকে মোহাম্মদ ইউনূসের সরকার করেছে, তারা ট্রাভেল পাস ইস্যু করার একটি নিয়ম জারি করেছেন সেন্ট মার্টিনসে যাওয়ার পরেই। অর্থাৎ দেখুন, সেন্ট মার্টিনসে গেলেন সেনাপ্রধান, তারপরে হলো অবরোধ, সেনাপ্রধানের ভাবমূর্তি গেল নষ্ট হয়ে, আর তারপরে মোহাম্মদ ইউনূসের সরকার একটি কমিটি গঠন করলেন সেন্ট মার্টিনসকে নিয়ে। তারা এবার একটা ট্রাভেল পাস ইস্যু করবে, সেই ট্রাভেল পাস কেটে নাকি এবার সেন্ট মার্টিনসে যেতে হবে। অর্থাৎ সেনাপ্রধানের মুখ যেখানে পুড়লো, ঠিক সেখানে মোহাম্মদ ইউনূসের ইমেজকে ভালো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। অর্থাৎ তারা সরাসরি ভাবে সেনাপ্রধানের প্রত্যেকটি কাজকে আতশ কাচের নিচে রেখে পাল্টা তাদের স্ট্র্যাটেজিটা সাজাতে শুরু করেছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান কমপ্লিটলি দ্বিমুখী একটা নীতি নিয়ে চলছেন, যা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সকে আগামী 2 মাসের মধ্যেই গভীর পরিবর্তন বা বিরাট বড় একটা পরিবর্তনের দিকে নিয়ে যাবে বলে আমার ব্যক্তিগত অবজারভেশন। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। আর বাংলাদেশের এই সামগ্রিক পরিস্থিতির জন্য সেনাপ্রধানই কি দায় এড়াতে পারেন, বা মোহাম্মদ ইউনূস এই সেনাপ্রধানের পাপেট হয়ে যিনি ক্ষমতায় বসেছিলেন, তিনি আজকে কেন সেনাপ্রধানকে ছুরি মারতে চাইছেন? এই দুটো প্রশ্ন আমি আপনাদের জন্য রাখলাম, উত্তরটা জানাবেন, না হলে আমি পরের ভিডিওতে এর বিশ্লেষণ করে আমি আপনাদের শোনাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।